আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এর আগে দুটি পর্বে তোমাদের কাছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটির বিষয়বস্তু ও প্রথমের বেশ কিছুটা অংশের প্রশ্ন উত্তর সহ আলোচনা হয়েছিল। টেক্সটের যতটা আলোচনা হয়েছিল তার পরের অংশ থেকে দেখো আজকে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এর আগের পর্বে তোমাদের 7টি প্রশ্ন দেওয়া ছিল, আজকে সেই 5টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হচ্ছে। এর আগের পর্বে তোমাদের কাছে এতটা প্রশ্ন উত্তর সহ আলোচনা হয়েছিল, আজকে দেখো তার পর থেকে আলোচনা করছি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। দেখো, আজকে তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে 8-এর দাগে। প্রশ্ন রয়েছে এই লাইনটি ধরে। প্রশ্নগুলো তোমরা আগে খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে আমার ভিডিওটা শুনতে শুনতে তোমাদের প্রশ্ন ধরে উত্তরগুলো বুঝতে পারবে কোন অংশে রয়েছে বা কী বলতে হবে। তা এখানে প্রশ্ন দেয়া হয়েছে যে কারা কোন বিষয়ে কী বা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তাদের সন্দেহ কি সত্য প্রমাণিত হয়েছিল। তাহলে কারা না এই গল্পের লেখক সুবোধ ঘোষ অর্থাৎ কথক ও তার বন্ধুরা সন্দেহ প্রকাশ করেছিলেন। কোন বিষয় না হরিদার গম্ভীর হয়ে যাওয়ার বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। তাদের মনে কি সন্দেহ জেগেছিল না কথক ও তার বন্ধুরা সন্দেহ করেছিলেন যে জগদীশ বাবুর বাড়িতে আসা এক উঁচুদরের সন্ন্যাসীর কথা শোনার পর হরিদার মাথার মধ্যে নিশ্চয়ই নতুন কোনো মতলব ছটফট করছে। এটাই ছিল কথক ও তার বন্ধুদের সন্দেহ। দেখো, 8-এর দাগে শেষ প্রশ্ন দেয়া হয়েছে, তাদের সন্দেহ কি সত্য প্রমাণিত হয়েছিল? হ্যাঁ, আমরা কাহিনীতে দেখতে পাই যে তাদের সন্দেহ, কথক ও তার বন্ধুদের সন্দেহ সত্য প্রমাণিত হয়েছিল। কেননা হরিদা নিজেই এতক্ষণ তার গম্ভীরতা ভঙ্গ করে কথক ও তার বন্ধুদের জানালেন যে তিনি সেদিন একটি জবর খেলা দেখাবেন। এবং কাহিনী প্রসঙ্গে এর পরের অংশ পড়লে আমরা দেখতে পাবো তিনি কথক ও তার বন্ধুদেরকে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকতে বলেন। সেখানেই তিনি তাদেরকে কোনো একটা বিষয় বা জবর খেলা যেটা তিনি বোঝাতে চাইছেন সেটা দেখাবেন কথক ও তার বন্ধুদের। আচ্ছা, তারপরের অংশ দেখো, আমরা একটু টেক্সট পোর্শন পড়ি। আমাদের দেখি আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলছেন, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে আজকে 9-এর দাগে প্রশ্ন দেয়া হয়েছে, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে এই লাইনটা ধরে তাহলে দেখতে পাবে। প্রশ্ন দেওয়া হয়েছে বক্তা কাদের কি দেখাতে চেয়েছেন। তাহলে এই লাইনের বক্তা হচ্ছেন বহুরূপী গল্পের মুখ্য চরিত্র হরিদা, এবং তিনি এই কাহিনীতে সুবোধ ঘোষ অর্থাৎ কথক ও তার বন্ধুদেরকে একটা জবর খেলা দেখাতে চেয়েছেন। এবং কাহিনী থেকে আমরা জানতে পারি যে জগদীশ বাবুর বাড়িতে সন্ধেবেলায় তারা উপস্থিত থাকলে হরিদা তাদের যে বিষয়টি তাদের কাছে উপস্থাপন করতে চাইছেন বা জবর খেলার মাধ্যমে যে বিষয়টি তিনি কথক ও তার বন্ধুদেরকে দেখাতে চাইছেন সেটা তারা চাক্ষুষ করতে পারবেন। তাহলে এখানে আমরা মূলত কাহিনীতে দেখতে পাই হরিদা যখন কথক ও তার বন্ধুদের মুখ থেকে জগদীশবাবুর বাড়িতে আসা এক উঁচুদরের সন্ন্যাসীর বিষয় জানতে পারেন এবং কথক ও তার বন্ধুর মুখে উঁচুদরের সন্ন্যাসী সম্পর্কিত যে সমস্ত বিশেষণগুলি শোনেন তাতে খুব গম্ভীর হয়ে যান। অর্থাৎ তিনি মনে মনে ভাবতে থাকেন যে একজন প্রকৃত সন্ন্যাসী বা উঁচুদরের সন্ন্যাসীর স্বরূপ কী হওয়া উচিত, তার স্বভাব কী হওয়া উচিত, তার চিন্তাধারা, তার বাহ্যিক আচার আচরণ কী হওয়া উচিত, এটাই তিনি এতক্ষণ গম্ভীর হয়ে গিয়ে ভাবছিলেন। আর সেই বিষয়টাই তিনি এই কাহিনীতে আমরা দেখি জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যে বেশে যে ভাবভঙ্গিতে বা যে বাচনভঙ্গিতে উপস্থিত হয়েছেন, এই বিষয়টাই তিনি কথক ও তার বন্ধুদের কাছে উপস্থাপন করতে চেয়েছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে কথক ও তার বন্ধুরা যদি জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকেন তাহলে হরিদা তাদের যেটা বোঝাতে চাইছেন উঁচুদরের সন্ন্যাসী সম্পর্কে তারা সেটা অবগত হতে পারবেন। এর পরের অংশে লক্ষ্য করো,
তাহলে হরিদা আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে, সেখানে উপস্থিত থাকার কথা বলেছেন কথক ও তার বন্ধুদের। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্যে আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। তাহলে দেখো, তোমাদের 10 নম্বর প্রশ্ন রয়েছে এই লাইনটা ধরে। ঠিকই বলেছেন হরিদা। প্রশ্ন দেওয়া আছে, হরিদা কি ঠিক বলেছেন? এটা কি সত্যি হরিদার মনের কথা ছিল? তাহলে হরিদা এখানে কি সত্য কথা বা ঠিক কথা বলেছেন? না, কথক ও তার বন্ধুদেরকে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকার কথা বলেছেন সন্ধ্যের সময় ওই দিনে, কেননা তিনি কথক ও তার বন্ধুদের জানাচ্ছেন যে এক জবর খেলা দেখাবেন, বা তারা সেখানে উপস্থিত থাকলে বুঝতে পারবেন তিনি কি তাদের দেখাতে চাইছেন। তা এখানে কথক ও তার বন্ধুদের কাছে হরিদা আর কিছু খোলসা করে তার মনের কথা বলেন না। আগে থেকে তাদেরকে জানিয়ে দিলে হরিদা যে বিষয়টা তাদের কাছে উপস্থাপন করতে চাইছেন সেটা তারা পূর্ণভাবে বোধগম্য করতে পারবেন না, যে কারণে হরিদা তাদের ভুল তথ্য উপস্থাপন করে জানান যে তিনি মোটা মতন একটা কিছু আদায় করে নিতে চাইছেন একটা কোনো বহুরূপ ধারণের মাধ্যমে। কেননা সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিন পেট চলবার মতো তার রোজগার আদৌ হয় না। আচ্ছা, এই প্রশ্নটার 10 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে, এটা কি তাহলে সত্যি হরিদার মনের কথা ছিল? দেখো, এখানে প্রসঙ্গক্রমে আগেই একটু উল্লেখ করা হয়ে গেছে। হরিদা কথক ও তার বন্ধুদের মুখ থেকে জগদীশবাবুর বাড়িতে আসা এক উঁচু দরের সন্ন্যাসীর কথা শুনে খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন। তার সম্পর্কে যা যা তথ্য তিনি কথক ও তার বন্ধুদের মুখ থেকে শুনেছিলেন সেগুলো শুনে খুব মজাদার বিষয় বলেই মনে হয়েছিল ব্যাপারটাকে হরিদার। তাই তিনি মনে মনে স্থির করেছিলেন কথক ও তার বন্ধুদের কাছে একজন সন্ন্যাসী বা বিরাগীর প্রকৃত রূপ কী হয় তা তিনি তুলে ধরবেন বহুরূপ ধারণের মাধ্যমে। সেই উদ্দেশ্য সফল করার জন্যই হরিদা আগে থেকে কথক ও তার বন্ধুদের বুঝতে দিলেন না তার মনের কথা, বরং তাদেরকে বাহ্যতই ভুল ধারণা দিয়েই রাখলেন যে তিনি তার সপ্তাহে 7 দিনের একটা ভালো মতো রোজগার বা ভালো উপার্জন সংগ্রহ করে নেওয়ার জন্যই কিন্তু জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা ভেবেছেন। তা এখানে আমরা বুঝতেই পারি যে জগদীশবাবুর বাড়িতে তিনি বিরাগী সেজে যখন উপস্থিত হয়েছিলেন, কাহিনীর পরবর্তী অংশে দেখেছি সেখানে তিনি হেলায় যা প্রণামী হিসেবে জগদীশবাবু হরিদাকে দিচ্ছিলেন, বা তীর্থভ্রমণের মূল্য হিসেবে যেটা জগদীশবাবুকে দিতে চেয়েছিলেন, সেটিকে তিনি ধুলোর মতোই মারিয়ে চলে গেছিলেন। তা সেই ভিত্তিতেই আমরা, এটা একটা প্রমাণ যে এই ভিত্তিতেই আমরা বুঝতে পারি যে হরিদা কথক ও তার বন্ধুদের কাছে যে বিষয়টি উপস্থাপন করেছেন জগদীশবাবুর বাড়িতে যাওয়ার জন্য, তা তার মনের কথা ছিল না। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে পড়ছি, হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে হরিদা কথক ও তার বন্ধুদের মনে যে ধারণাটা তৈরি হয়েছে জগদীশবাবুর বাড়িতে হরিদার যাওয়ার ব্যাপার নিয়ে, কোনো একটা বহুরূপ তিনি ধারণ করে যাবেন জগদীশবাবুর বাড়িতে, তা সেই বিষয়ে যে ধারণা কথক ও তার বন্ধুদের মনের মধ্যে তৈরি হয়েছিল সেটাকে প্রবল করার জন্য বা সেটাই সত্য বলে তাদেরকে ধরানোর জন্য তিনি কি বলছেন, হরিদা তাদের কাছে জানাচ্ছেন যে তিনি কাঙালের মতো আর হাত পেতে বকশিস নেবেন না, এবার তিনি দরকার লাগে হাতই মারবেন এবং ভাণ্ডার লুট করবেন। অর্থাৎ তিনি আর ছোটোখাটো রোজগার করবেন না, তিনি একটা বড় সড়ো রোজগার করবেন যেটার মাধ্যমে যেন তার সারা বছর চলে যায়। এটা একটা প্রবচন।
দেখো তোমাদের 11 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার। তাহলে এখানে প্রশ্ন কি দেওয়া হয়েছে, লাইনটির প্রাসঙ্গিকতা লেখো। তোমাদের এর পরের অংশটা আর একটু পড়ছি, দেখো এর পরের পাতার অংশে শুরুতে রয়েছে, কিন্তু সে কি করে সম্ভব, জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন, 5 আনার বেশি তো নয়। তাহলে এই 11 দাগে অথবা দিয়ে দেখো আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইনটি ধরে, কিন্তু সে কি করে সম্ভব। তাহলে এখানে এই লাইনটিরও এখানে প্রাসঙ্গিকতা চাওয়া হয়েছে। তাহলে এই যে দুটি লাইনের কিন্তু সে কী করে সম্ভব, এই লাইনের প্রাসঙ্গিকতা, আর সেই সঙ্গে তোমাদের এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এই দুটি লাইনের প্রাসঙ্গিকতার উত্তর কিন্তু একেবারে একই। তাহলে এই দুটি লাইনের প্রাসঙ্গিকতা কি না, একদম মানে তোমরা যদি চোখ বন্ধ করে কাহিনীর বিষয়বস্তুটা একটু ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে যে কাহিনীতে আমরা দেখছি কথক ও তার বন্ধুদের কাছ থেকে এই কাহিনীর মুখ্য চরিত্র অর্থাৎ যিনি বহুরূপী হরিদা, তিনি জগদীশবাবুর বাড়িতে আসা এক উঁচুদরের সন্ন্যাসীর সম্পর্কে যা যা তথ্য শুনলেন বা জানলেন, সেক্ষেত্রে তিনি স্তম্ভিত হলেন, বিস্মিত হলেন। এমনকি উঁচুদরের সন্ন্যাসীর সোনার বোল লাগানো খড়মে অনায়াসে পা বাড়িয়ে দেওয়ার দেখে ব্যাপারটিকে বেশ মজার বলে মনে হলো। তখন হরিদার মাথার মধ্যে খেলে গেল যে একজন উঁচুদরের সন্ন্যাসীর প্রকৃত রূপ, প্রকৃত বৈশিষ্ট্য, তার আচার আচরণ, চিন্তাভাবনা, তার বাচনভঙ্গি, তার সাজ পোশাক, সমস্ত কিছুই কি হওয়া উচিত, এটা কথক ও তার বন্ধুদের কাছে তিনি খোলসা করতে চাইলেন বা তুলে ধরতে চাইলেন। যে কারণেই তিনি কথক ও তার বন্ধুদের নিজের উদাসীনতা অতিক্রম করার পরে তিনি কথক ও তার বন্ধুদের জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যের সময় উপস্থিত থাকার কথা বললেন। তিনি জবর খেলা দেখাবেন এবং জগদীশবাবুর বাড়িতে তার বহুরূপ ধারণ করে পৌঁছনোর কারণ হিসেবে তিনি জানালেন যে তিনি এমন কিছু উপার্জন করতে চাইছেন, একটা মোটা রকমের কিছু আদায় করে নেবেন বা এমন বেশি পরিমাণের উপার্জন তিনি করে নিতে চাইছেন জগদীশবাবুর বাড়িতে বহুরূপ ধারণের মাধ্যমে, যাতে করে তার সারা বছরের সংসার চলে যায়। তিনি আর ছোটোখাটো রোজগার করতে চাইছেন না, তিনি একসঙ্গে একটা বড় মূল্য সংগ্রহ করার চেষ্টা করছেন। সেই প্রসঙ্গেই এখানে লেখক এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার প্রবাদটি ব্যবহার করেছেন হরিদার মুখের ভাষার মধ্যে, বা সেই প্রসঙ্গেই আমরা দেখি কাহিনীর মধ্যে যখন জগদীশবাবুর বাড়িতে নিজের সারা বছরের উপার্জনটা তৈরি করে নেওয়ার জন্য হরিদা মনে মনে প্রস্তুত হয়েছেন, সেই প্রস্তুতি প্রসঙ্গেই কথক ও তার বন্ধুদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা জেগেছে, যে কারণে তারা এ ধরনের মন্তব্য করছেন বা মনে ভাবছেন। এই লাইনটার ক্ষেত্রে তোমাদেরকে একটু এক্সট্রা কথা বলতে হবে, কেননা কাহিনীর মধ্যে কথক ও তার বন্ধুরা জানতেন জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ, তাই হরিদা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগীর বেশ ধারণ করে গেলেও খুব বেশি বকশিস হয়তো পাবেন না, 5 আনার বেশি তো নয়। ব্যাস এইটুকুনি হচ্ছে এই দুটো, মানে দ্বিতীয় লাইনটা থাকলে এই কিন্তু সে কী করে সম্ভব থাকলে তোমাদের এইখানে এতটা পোর্শনের মধ্যে একটু এক্সট্রা বলতে হবে, নাহলে উত্তরের বিষয়টা কিন্তু পুরোপুরি একই দুটো লাইনের ক্ষেত্রে। দেখো এর পরের অংশটা আমরা একটু পড়ি। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। এর পরের অংশে দেখো, বড় চমৎকার আজকের সেই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। আসলে লেখক এখানে
হরিদা যে জগদীশবাবুর বাড়িতে এক ছদ্মবেশ ধারণ করে যাবেন, এক বহুরূপ ধারণ করে যাবেন তিনি, সেই ব্যাপারটাকে বা সেই পরিস্থিতিটাকে উপস্থাপন করবার জন্য একটা সুন্দর মনোরম পরিবেশের চিত্র অঙ্কন করেছেন কাহিনীর মধ্যে। এখানে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও দেখো ঝিরঝির শব্দ করে যেন সেই কথাই উপস্থাপন করতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে দেখো জগদীশবাবুর সম্পর্কে এখানে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। এরপরে দেখো, চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। দেখো আজকের তোমাদের যে শেষ প্রশ্ন দেওয়া হয়েছে 12 দাগে, আজকের যতটুকুনি অংশ আলোচনা করছি তার মধ্যে শেষ প্রশ্ন 12 দাগ, এই লাইনটি ধরে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। প্রশ্ন করা হয়েছে জগদীশবাবু কী দেখে বিস্মিত হয়েছিলেন। তাহলে এরপরে আমরা যে অংশটা পড়ব সেখানেই উত্তরটা পাবো যে জগদীশবাবু কী দেখে বিস্মিত হয়েছিল এবং তার দৃষ্টি অচঞ্চল হয়েছিল, তার পলক পড়ছিল না। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি তো বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা, ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে। তাহলে এটা হচ্ছে কথক ও তার বন্ধুদের প্রতিক্রিয়া সিঁড়ির কাছে এসে যিনি দাঁড়িয়েছেন তাকে দেখে। এরপরে আমরা দেখব জগদীশবাবু মানে কিভাবে দেখছেন, জগদীশবাবুর চোখে বা এখানে কথকদের চোখে বা কাহিনীতে লেখক কিভাবে হরিদাকে সেই বিরাগীর ছদ্মবেশে এখানে উপস্থাপন করছেন সেটা দেখো। সেটা দেখেই মূলত জগদীশবাবু বিস্মিত হয়েছে। তাহলে এই অংশ থেকে উত্তরটা মূলত শুরু। জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। তাহলে দেখো এই বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু কোনোটাই জগদীশবাবুর কোনোটাই হরিদার, অর্থাৎ যে বিরাগী জগদীশবাবুর সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছিলেন, বারান্দার সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছিলেন, তার বর্ণনা প্রসঙ্গে তুলে ধরা হচ্ছে। এবার তার কি রয়েছে দেখো, আদুর গা, তার উপরে একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি থান, সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটিকে যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন। মানে আগন্তুক এই মানুষটিকে দেখে তাদের মনে হলো যে এই জগতের মানে বাস্তব জগতের সীমার ওপার থেকে মানে সীমার অপর প্রান্ত থেকে তিনি যেন এই স্থানে এসে উপনীত হয়েছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। শরীরটা তার একেবারে শীর্ণ ছিল, যেন দেখে মনে হবে একটি অশরীরী চেহারা, মানে তার শরীরের অস্তিত্বটাই যেন তারা অনুভব করতে পারছেন না। কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তার দৃষ্টির মধ্যেও একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল। এরপরে দেখো, উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। তাহলে আমরা এই পর্যন্তই আজকে পড়লাম। তাহলে দেখো আমরা এইখান থেকে শুরু করেছিলাম জটা জুটোধারী, এই অংশে প্রথমটাতে বলা হয়েছে সেই আগন্তুক জগদীশবাবুর বাড়ির সিঁড়ির দোরগোড়ায় এসে যে আগন্তুক দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যে বিরাগী দাঁড়িয়েছিলেন, তার মধ্যে কি কি নেই প্রথমে এই অংশে বর্ণনা করা হলো। এবারে তার বর্ণনাটা মানে কি কি আছে বা তাকে কি রূপে তারা দেখছেন, জগদীশবাবু দেখছেন বা কথকেরাও দেখছেন, কথক তার বন্ধুরা দেখছেন, সেটা কিন্তু এই অংশে বর্ণনা করা হচ্ছে। মাথায় চুলের বর্ণনা,
পায়ে কি অবস্থা, কাঁধে ঝোলা রয়েছে এবং ঝোলায় কি দেখা যাচ্ছে, তিনি গীতা বের করে কি করছেন বা আপন মনে হাসছেন, আপন মনে কি করছেন, এমনকি তার শরীর দেখে কি মনে হচ্ছে বা তার দৃষ্টি দেখে কি মনে হচ্ছে, এই পুরো পরিস্থিতি বা এই ধরনের বর্ণনাটা দিয়েই এখানে লেখক বোঝাতে চাইছেন যে জগদীশবাবু সেই আগন্তুককে যে দৃষ্টিতে দেখলেন বা যেভাবে দেখলেন সেটা দেখেই তিনি খুব বিস্মিত হয়েছিলেন এবং বিস্ময়ে তার চোখ অপলক হয়ে গিয়েছিল। তাহলে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। দেখো, আজকে কিন্তু সর্বমোট আমরা 5টা প্রশ্নের উত্তর কোথা থেকে লিখব, কিভাবে লিখব, এবং 5টা নয়, বলা চলে আরও এক্সট্রা প্রশ্ন ছিল মাঝখানে অথবা দিয়ে। তা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে তৈরি করো। এর আগের বারের মাধ্যমিক পরীক্ষায় এই অংশ থেকে একটা বড় প্রশ্ন এসেছিল, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই লাইনটা ধরে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন এসেছিল। তাই আমি সন্ধ্যার বর্ণনাটা একটু ওখানে ছেড়ে গেছি, কিন্তু এই সন্ধ্যার বর্ণনাটাও এখানে যে এই শহরের বুকে কী ছিল আর ফুরফুরে বাতাস বইছে বা বাগানের বর্ণনাটা সহ এই পরিবেশের বর্ণনাটাও কিন্তু একটা 3 নম্বরের প্রশ্নের মধ্যে সংযোজিত হতে পারে। তাহলে ঠিক আছে, তোমরা আজকেই 5টা প্রশ্ন তৈরি করো ভালো করে উত্তর সহ। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে তোমরা মেসেজ বক্সে মেসেজ করতে পারো।